হ্যালো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি আমাকে বলতে পারবে যে খোদ পুরীর মধ্যেই এমন একটা সুন্দর জায়গা দেখাতে পারবে যেখানে পুরোটাই গ্রাম বাংলার প্রাচীন জমিদারি ঐতিহ্য রয়েছে? হ্যাঁ, সেরকম একটা মন্দির নিয়ে চলে এসেছিলাম, সোনার গৌরাঙ্গের মন্দির। তো ঢুকতে আমাদের একজন বয়স্ক মানুষ, যিনি জন্মগতই বধির ছিলেন, আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম জানালেন। তারপরে আমরা গেছিলাম সোনার গৌরাঙ্গের মন্দিরে। সিকিউরিটি ব্যবস্থা খুব হালকা বলে সেখানে ভিডিও ফিডিও করতে দেয়নি। আমরা অল্টারনেট করে মোবাইলটা একে অপরের কাছে গচ্ছিত থেকে তারপরে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। তো তারপরে আশেপাশে যে আরও মন্দির আছে, একটা বিরাট এলাকা নিয়ে রয়েছে। পাশে বিমলার মন্দিরও রয়েছে, আরতির আবার শুনতে পাওয়া যাচ্ছিল। এছাড়াও রূপোর গৌরাঙ্গ বা গৌরাঙ্গের যুগল মূর্তিও রয়েছে। তো পুরোহিতের কাছ থেকে বেশি একটা আমরা জানতে পারিনি, কারণ পুরোহিতের ভাষাগত খুব প্রবলেম হচ্ছিলো। তারাও বাংলা ভাষা বোঝে না, আমরা ওড়িয়া ভাষা বলতে পারি না। তো যৎকিঞ্চিৎ যা বুঝলাম যে 200 বছরের এই সাম্রাজ্যটা রয়েছে, আর কলকাতা থেকেই তারা আসা যাওয়া করে। এখন আগে থাকতো, এখন আর কেউ থাকে না। আর বাৎসরিক উৎসব বছরে দুবার করে হয়, কিন্তু কখন হয় তার ভাষাটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, কী করবো, এখনও কিছু লোকজন বাস করে। এই যে তার নমুনা রয়েছে এখানেই দেখতে পাওয়া যাচ্ছে। অল্প সংখ্যক লোক থাকে, আর ব্রাহ্মণ আছেন 5 জন। এইভাবেই কিন্তু এই পুজোর সংস্কৃতিটা চালিয়ে যাচ্ছে। আর পুরোটাই বাঙালিদের, চৌধুরী সম্ভবত এদের টাইটেল ছিল। আর এই জমিদারি ব্যাপারটা বেশ সুন্দর, অসাধারণ লাগে মানে। আর ওখানে গিয়ে মনেই হচ্ছিল যে আমি পুরীর মতো একটা ভিন রাজ্যে আমরা উপস্থিত হয়েছি। মনে হচ্ছিল যেন আমরা কোনো একটা গ্রাম বাংলা রাজ্যের মধ্যেই রয়েছি। আর পুরো গ্রামীণ পরিবেশটা যেন মনে হচ্ছে গ্রামের কোনো জমিদারি বাড়িতে মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এছাড়া রূপোর গৌরাঙ্গ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, বেশি কিছু তথ্য জোগাড় করতে পারিনি। নেক্সট টাইম যখন যাবো আরও ভালো কাউকে জিজ্ঞেস করে বা এর সম্বন্ধে ডিটেলসে জেনে যাব। তো কিছু করার নেই, জানতে পারিনি। তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম গোল্ডেন বিচে। এটা পুরোটাই ওড়িয়া গভর্নমেন্টের একদম নিজস্ব, এরা নিজেরাই স্পন্সর করে। আর সবথেকে মজার ব্যাপার, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হলেও যেহেতু সমুদ্রের খুব কাছে না, তো বছরে মাঝে মাঝে যে সাইক্লোনগুলো হয় একবার দুবার করে, যেমন কিছুদিন আগে ফণী আমফান হয়েছিল, তো ভীষণ এফেক্টেড হয়েছিল। তো একটা বিল্ডিং আমরা পুরোটা দেখলাম, পুরোটাই পরিত্যক্ত হয়ে রয়েছে। তো এটাই এখানকার একটা খুব ব্যাড সাইড, যেটা মানে ওড়িয়া গভর্নমেন্ট বলো বা উড়িষ্যার মানুষজন প্রচুর পরিমাণে চেষ্টা করে তাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য। কিন্তু সেখানে কি হচ্ছে যে প্রাকৃতিক যে রোষ বা ক্ষোভের মুখে তারা মাঝে মাঝে পড়ে, অসহায় মানুষগুলো। তো সেখানে তারা নিজেদেরকে ডেভেলপ তো মানে যে হারে করাটা উচিত, যে পরিমাণে মানুষজন ঘুরতে যায়, বেড়াতে যায় দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, সেই অনুপাতে কিন্তু সেই ডেভেলপটা তারা করতে পারে না, কারণ একবার ডেভেলপ করছে ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা গোল্ডেন বিচের মধ্যে ঢুকে গেলাম। গোল্ডেন বিচের ঠিক মেন গেটটা দিয়ে সমুদ্রের পাড়ে যখন যাচ্ছি, পুরো কোণারকের একটা নিদর্শন এখানে দিয়ে দিচ্ছে। আর এখানকার যে ব্যাপারটা হচ্ছে, মানে যে নিয়ম নীতি বা রুলস বলা হয়, আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা করে নিয়েছে টোটো। এটার নিয়ম হচ্ছে 3 ঘন্টা থাকলে 30 টাকা, আবার 3 ঘন্টার বেশি হয়ে গেলে তখন আবার 30 টাকা করে 3 ঘন্টার জন্য আমাদেরকে বুক করতে হয়। তো আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম জাস্ট বেড়ানোর পারপাসে, সেই জন্য আমরা 30 টাকা দিয়েছি। আর 3 ঘন্টা তো মানে প্রশ্নই ওঠে না, এতটা গরম, প্রচুর গরম ওখানটায় সমুদ্রের পাশে। বুঝতেই পারছো যে হারে রোদের তাপ। নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপ, তো আমরা এটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না, বেশ কষ্টই হচ্ছিল। কিন্তু তার মধ্যে এত সুন্দর চোখ জোড়ানো পরিবেশ, আর পাশে সমুদ্রে সেই পুরীর বিখ্যাত গর্জন, সমুদ্রের যে গর্জনটা পুরীতে, এই জিনিসটাই কিন্তু বেশ একটা অনবদ্য, মানে একাকিত্বটাকে দূর করে দেয়। আর এখানে সুন্দর একটা পার্কের ব্যবস্থা আছে। অদ্রিজা তো প্রত্যেকটা অ্যাক্সেসরিজে চড়েছে, আর আমরা তো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর সব থেকে আমার যে ব্যাপারটা গোল্ডেন বিচে ভালো লাগলো সেটা হচ্ছে পানীয় জলের জায়গাটা। অ্যাকচুয়ালি প্রত্যেককে পার হেড 20 টাকা করে নেয় ওই গোল্ডেন বিচের ভিতরে ঢোকার জন্য। তো গোল্ডেন বিচে যখন আমরা ঢুকেছিলাম ভাবছিলাম না জানি কী আছে, কী করব, 20 টাকা করে নিচ্ছে। আর যদি স্নান করে কেউ তাহলে 50 টাকা করে দিতে হবে পার হেড। জন্য স্নানের কোনো প্রয়োজনই নেই। তো এখানে আমরা যখন এদিক ওদিক ঘুরছিলাম, তো সারাদিনে ঘোরার পরে একটু টয়লেটে যাওয়ারও প্রয়োজন ছিল, ওয়াশরুমে নিজেদেরকে একটু ফ্রেশ করার জন্য। তো টয়লেটের এরিয়াটা এত সুন্দর, 5 স্টার হোটেলের মতো, ভীষণ ক্লিন নিট, আর একদম বেশ পরিচ্ছন্ন ব্যাপারটা আছে। এত মানুষ ইউজ করছে কিন্তু তাতে কোনো যে মানে দুর্গন্ধ বা ব্যাপারটা নেই। আর পুরোটাই ফ্রিতে আছে। অ্যাকচুয়ালি যেহেতু ওই এন্ট্রি ফিটা 20 টাকা করে নিচ্ছে, জানে সবাই টয়লেট বা ওয়াশরুমে যাবে বা স্নানেরও একটা সুন্দর মানে ব্যাপার আছে। শাওয়ারের জায়গাটাও খুব সুন্দর, আমি দেখলাম যে শাওয়ারের জায়গাটা, কিন্তু শাওয়ারটা নিইনি, আর কি বলবো। বা অনেকে যারা গোল্ডেন বিচে স্নান করে তারাও কিন্তু মানে নিজেদেরকে চেঞ্জ করার জন্য একটা সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, ওয়াশরুম বা চেঞ্জ রুম রয়েছে। তো সব মিলিয়ে জিনিসটা বেশ সুন্দর, পারফেক্ট। আর এখানে তো ছেলে মানুষ তো হওয়াই যায়। আর যেটা বলছিলাম জল খাবার ব্যাপারটা, মানে ওখানে বসে ছোট ছোট কাগজের কাপে বা গ্লাসে করে জল দিচ্ছে, যত
ইচ্ছা, ঠান্ডা পরিষ্কার ফ্রেশ ফিল্টার্ড ওয়াটার দিচ্ছে। আমরা তো মানে অনেকটা জল খেয়েছিলাম, সারাদিন রোদে ঘোরার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে। তবে মুশকিলটা কি যে ওরা জল আনতে দেবে না, যত ইচ্ছা গ্লাসের পর গ্লাস নিয়ে খাও, কোনো প্রবলেম নেই। আমরা প্রায় ৩-৪ বার করে জল নিয়েছিলাম আর খেয়েছিলাম, মাঝে মাঝে চোখ মুখ ধুয়েও ছিলাম। তো ওরা বলছে ম্যাম প্লিজ এগুলো তো মানে ড্রিঙ্কিং ওয়াটার, এটা দিয়ে করবেন না। অ্যাকচুয়ালি প্রচুর রোদ, আর ওখানে না আদার্স কোনো কলের ব্যবস্থা নেই যে চোখ মুখে একটু জল দেবো। আর আমাদের বোতলের যে জল টল ছিল সব একদম শেষ হয়ে গেছিলো, সারাদিন ঘোরাঘুরিতে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো কিন্তু ওরা কি হয়, ওখানেই জলটা বসে খেতে হবে, বাইরে কিছুতেই নিয়ে আসা যাবে না। তো যাই হোক, এত রোদ্দুর ওখানে থাকতে পারিনি। আধ ঘন্টার পরপরই বেরিয়ে এসেছিলাম, ৩৫ মিনিট বা ৪০ মিনিটের মধ্যে আমরা বাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো তারপরে বললাম যে আমাদের এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে অন্তত বেশ খানিকক্ষণ রোদ্দুর পাবো না। তো বললো চলুন। টোটো যে যার টোটোতে করে গিয়েছিলেন তিনিই বললেন যে তাহলে চলো তোমাদেরকে একটুখানি গৌর বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা যেখানে উঠেছিলাম তার পাশেই তার বাড়ি, আমাদেরকে অনেকদিন ধরে দেখছিল। তোমার হাজব্যান্ডের সঙ্গে বাস গল্পগুজব করতে করতে একটা মানে ফ্রেন্ডলি ব্যাপারটা এসে গেছিলো। তো ওনার টোটোতে করেই গিয়েছিলাম, আর খুব কমেই সারাদিন ধরে ঘোরার পরে মাত্র 650 বা 700 টাকা এরকম সামথিং কিছুটা নিয়েছিল। আমরা টিপস হিসেবে এরকম 700-র মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম। তো 4-5 জনকে নিয়ে সকালবেলা 8টায় বেরিয়ে বিকেলবেলা 5টা পর্যন্ত ঘুরিয়ে এই একটা ট্যুরিজম এলাকাতে অনেকটা পরিমাণে কম নিয়েছিল টোটোর ভাড়াটা। আর তারপরে আমরা গৌর বৃন্দাবনের ভেতরে চলে গিয়েছিলাম 10 টাকা করে পার হেড। আর বেশ সুন্দর জায়গাটা। আমি যখন 2014 সালে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তো তখন আমি দেখেছিলাম গৌর বৃন্দাবন জাস্ট তৈরি হয়েছে, মানে এত কিছু সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না। আর গৌর বৃন্দাবনের মানে এই পার্কটা জাস্ট তৈরি হচ্ছে, অনেক মডেল তৈরি হয়েছে, অনেক জায়গায় কাজ হচ্ছিল। কিন্তু এইবারে দেখলাম বেশ সুন্দর করে সাজানো, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক নতুন নতুন মিউজিয়াম টাইপের তৈরি হচ্ছে। আর গাছপালা বেশ সুন্দর, বেশ সাজিয়ে গুছিয়ে ফুল ফলে নানা রকমের গাছপালা তো আছেই। আর তখন কিছু ছিল না, তখন অনেক ফাঁকা ফাঁকা, এখানে একটা ওখানে একটা মানে ছড়ানো ছিটানো ছিল। তো এবারে দেখলাম বেশ একটা সুন্দর রো করে করে মানে একটার পর একটা মানে কানেক্টেড সাজি, এখান থেকে ওখান থেকে গিয়ে একদম পুরো ভিতরটা রাউন্ড শেপ করে একদম ইউ হয়ে যে টার্ন থেকে আমরা এসেছিলাম সেই টার্নেরই আর একটা অপোজিট সাইড থেকে আমরা বেরিয়ে গেলাম। তো ভালো লাগলো দেখে বেশ ব্যাপারটা। আর আমাদের ঢুকতেই তো জগন্নাথ দেবকে তো প্রণাম করে এসেছি। আর ওটা হচ্ছে মানে ওখানকার বৈশিষ্ট্য, প্রথমে জগন্নাথ দেব, তারপরে সমস্ত দর্শন করে সমস্ত মন্দির মূর্তি ঐতিহাসিক ঘটনাবলীকে মানে পুরো আর্কিটেকচার করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, সেগুলোকে একদম সেইটাই দর্শন করে আস্তে আস্তে আসতে হবে। আর সব থেকে ভালো লাগলো যে প্রত্যেকটা জায়গায় মানে যেহেতু এত বেশি বাঙালি আসে, সেই কারণে হিন্দি, ওড়িয়া, ইংলিশের পাশাপাশি বাংলাও বেশ সমান মর্যাদা পেয়েছে এখানে পুরীতে। তো সব জায়গায় এরকম ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, অনেক আছে, বিশ্বরূপ দর্শনের মূর্তি রয়েছে, আর চৈতন্যদেবের মূর্তি রয়েছে। তো ফার্স্টে আমরা কী করেছিলাম, আমরা দুজনে মিলে আমি আর মা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে আমার ভাই, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনকে খুঁজে পাচ্ছি না। বললাম কী হলো ব্যাপারটা। তো তখন দেখছি যে একদম ওই গৌর বৃন্দাবনের ঢোকার মুখেই একটা জায়গায় ছোট্ট করে নাগরদোল্লা আছে, ইলেকট্রিক নাগরদোল্লা, অনেক বাচ্চা সেখানে চেপেছে। তো ওরা তিনজন ওখানে চলে গেছে, ওদের যে ওখানে গিয়ে চাপতে বসেছে। তো খানিকটু চাপা টাপার পরে যখন আমরা একসঙ্গে আবার মিট করলাম, তখন বলছে বাপরে কত দাম নিয়েছে, প্রায় 150 থেকে 200 টাকা মতো করে নিয়েছিল ওই নাগরদোলাটায়। আমাদের এখানে তো এতটা লাগেও না, 20 থেকে 30 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু এখানে মানে যেহেতু ট্যুরিজম এলাকা হয়তো সেই জন্য এতটা বেশি। আর এই জায়গাটা আছে এই কৃষ্ণের অষ্টসখীর যে মিউজিয়ামটা, খুব সুন্দর, মানে ক্যামেরাতে ভালো করে উঠলো না কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে গিরি গোবর্ধনে এবং আমাদের যে প্রধান দেবতাগণ আছেন প্রত্যেকেরই নানান রূপে নানান পরিস্থিতিতে যে ঘটনাবলী এখানে ভিডিও করার সময় মূলত আমি যে বিষয়টা ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে বাঁদর। ওরে বাপ রে বাপ, আমাদের এখানে কি বাঁদরের উৎপাত, ওইখানে সব থেকে বেশি উৎপাত। দেখো একদম যেখানে যেখানে একদম মানুষজন আছে, গাছপালা আছে, সেখানে তাদের একদম অবাধ বিচরণ, এখান থেকে ঝাঁপ মারছে, ওখান থেকে লাফ মারছে। তো তাদেরকে অ্যাডজাস্ট করা বেশ চাপের ব্যাপারটা। একেতে ভাবছিলাম যে দুষ্কর্ম যদি করে দেয় গায়ের মধ্যে তাহলে তো আর দেখতেই হবে না। তো এই একটা ভয় যেমন কাজ করছিল, তেমনই ভয় কাজ করছিল হাত থেকে যদি মোবাইলটা কেড়ে নিয়ে গাছের উপরে উঠে পড়ে, তো এই জীবনে আর আমার ব্লগ করা তো গেলই, আমার মোবাইলটাও মনে হয় আর উদ্ধার হবে না। তো যাই হোক, আমি তো পুরো বজরংবলীর নাম স্মরণ করতে করতে জয় বজরংবলী জয় বজরংবলী বলতে বলতে যাচ্ছিলাম। আর এই সাইডটা না লোকজনের ভিড়টা একটু কম আছে বলে না একটু আস্তে আস্তে ধীরে সুস্থে আমি ভিডিও করতে পারছিলাম।
তো যেখানে যতটুকু ছোট ছোট জায়গা পাচ্ছে বেশ নিখুঁতভাবে এই কারুকার্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আর মানে শিল্পীদের প্রতি কুর্নিশ না জানিয়ে নয়, এত সুন্দর নিখুঁত কারুকার্য। আর এখানটায় দেখো সমুদ্র মন্থনের যে ঘটনাটা আছে, আর এখানে শ্রীকৃষ্ণের মোহিনী রূপ, আর এদিকে অসুর দল, আর একদিকে দেবগণের যে মন্থনের যে প্রক্রিয়াটা ছিল সেইখানে কিন্তু রয়েছে। এখানে বেশ সুন্দর করে ফুটিয়েছে। আর এইখানে স্বয়ং দেবাদিদেবের একটা তো বিগ্রহ আছে। আর মজার ব্যাপারটা যে যে যা পারছে, যেখানে কিছু মানুষ তাদের ভক্তিবশত ওখানে পয়সা দান করে দিয়েছে। মানে আমি দেখলাম প্রত্যেকটা মূর্তির সামনেই, প্রত্যেকটা আর্কিটেকচারের সামনেই কিন্তু মানে পয়সা দিয়ে রেখেছে। তো এটা ভক্তির আর একটা নিদর্শনও বলা যেতে পারে, যে অন্তত এই পার্কের একটা উন্নতিকল্পেও কিন্তু একটা এক প্রকার দানও বলা যায়। তো আমরা তো ডোনেট করে ঢুকছি, তার সাথে এগুলো যদি দেওয়া যায়। তো আমরা একটা স্থানে প্রণামী বক্স ছিল, সেখানে আমরা প্রণামী বক্সে দিয়েছিলাম, কারণ এদিক ওদিক করলে হারিয়ে যেতে পারে বা অপচয় হতে পারে, তার থেকে প্রণামী বক্সের নির্দিষ্ট স্থানে দিয়ে দেওয়াটাই ভালো। তো আমি আর মা এক এক করে ঘুরছিলাম, বেশ মানে চোখ জুড়িয়ে তো যাচ্ছে। আর এই যে গরমে তেতে পোড়া যে ব্যাপারটা ছিল, সেই তেতা পোড়া ব্যাপারটা থেকে আমরা বেশ উদ্ধার হয়ে গিয়েছিলাম। কারণ এখানে আর মানে সেই গরম ব্যাপারটাই নেই। আর চৈতন্যদেবের এখানে তো মাহাত্ম্য বলাই যে মানে কি বলবো, বলার কোনো অবকাশই থাকে না। পুরোটাই চৈতন্য মাহাত্ম্যের উপরেই ডিপেন্ড করে রয়েছে। বিভিন্ন স্থানে শ্রী শ্রী চৈতন্যদেবের নানা রকম যে জীবনের ঘটনাবলী ছিল স্মরণীয়, সেই ঘটনাবলীর উপরে ডিপেন্ড করেও কিন্তু এখানে অনেক মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে সবথেকে বড় চৈতন্যদেবের মূর্তি বসানো আছে, এই জায়গাটা আমরা দেখছিলাম। অ্যাকচুয়ালি মূর্তিটা আমি একটা সাইড থেকে দেখেছিলাম, কিন্তু পাশের যে সুন্দর বৈচিত্র্যময় সবুজ, তো এইটা আমি একটুখানি মানে এইদিকে বেশি কনসেন্ট্রেশনটা দিয়েছিলাম। তো এইটা বেশ সুন্দর দেখার মতো। আর এই যে ছোট নিচে যে দিঘি রয়েছে, এখানে না প্রচুর মাছও রয়েছে গোল্ডেন ফিশ থেকে। মানে এটা ছোটোখাটো একটা খোলামেলা অ্যাকুরিয়ামই বলা যেতে পারে। আর আদিদেবেরই সেই বিগ্রহ, নটরাজের বিগ্রহ, মানে যেখানে যে মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখবো বুঝতে পারছিলাম না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নিত্য নতুন বৈচিত্র্যময়। তো তোমরা যারা পুরীতে আসবে অবশ্যই কিন্তু গৌর বৃন্দাবনটা ঘুরবে। তো এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম যেখানে চন্দন যাত্রা হয় সেই মন্দিরের সামনে। তো মন্দির 12টার পরে যেহেতু বন্ধ হয়ে যায়, তো আমরা গেছিলাম প্রায় 12:30টার পরে। তো মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো একটুখানি হালকা স্ন্যাক্স করে নিয়েছিলাম, তো একটু খাওয়া দাওয়া না করলে সকাল থেকে খালি পেটে আছে। তারপরে গিয়েছিলাম এই মন্দির হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার মন্দির। মূলত রথের আগে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা করানো হয়, সেই স্নানযাত্রার সময় এই মন্দিরে জগন্নাথ মন্দির থেকে এখানে নিয়ে আসা হয়। তো এখানে যেহেতু 12টার আগেই মন্দির সমস্ত বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা যখন 12টার পরে গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবেই মন্দির বন্ধ হয়ে গেছে। তো এই দিঘিতে একটু পূর্ণ জল আমরা একটু ছিটিয়ে নিলাম, অনেকে স্নান করছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে দেখছি যে এরকম হালকা স্ন্যাক্স আছে, সেই সকালবেলা 8টার সময় খেয়ে বেরিয়েছিলাম। তাই হালকা একটু স্ন্যাক্স খেয়ে এই মন্দিরের হিস্ট্রিটা দেখে আমরা আবার বেরিয়ে গেছিলাম গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তো গুন্ডিচা মন্দিরটা গিয়েও দেখলাম ব্যাড লাক। আগেও একবার গুন্ডিচা মন্দিরে এসেছিলাম, কিন্তু তখনও গুন্ডিচা মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ভেতরে সংস্করণের কাজ চলছে। আর এবছরও দেখলাম সংস্করণের কাজ চলছে, আমাদের মতো অনেক দর্শনার্থী এই মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে। তো আমরা 10-15 মিনিট ওয়েট করেছিলাম যদি রিকোয়েস্ট করে খোলানো যায়, কিন্তু সত্যি সত্যি একটু মানে মানে হতাশ হয়ে ফিরলাম আর কি। তো সেই কারণে আবার ওখান থেকে সোজা চলে গেছিলাম একটি আর্ট মিউজিয়ামে। এবার সেইখানে দেখছি যে যত রকমের পাথরের খোদাই করা মূর্তি থাকে সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। আর মূল মিউজিয়ামটার ওপরের দিকে একটা বৌদ্ধ মন্দির রয়েছে, একদম জাপানিজ ভাষায় অনেক কিছু লেখা আছে, কিন্তু কী লেখা আছে আমি সত্যিই জানি না, জাপানিজ ভাষা বলতে পারি না। তো এত রোদের তাপ, তার মধ্যেও মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, কোনো অনেক কষ্টে সিঁড়িতে উঠলাম, আর সিঁড়ি প্রচণ্ড গরম, মানে পা পুড়ে যাচ্ছিল। খালি পায়ে ওখানে উঠলাম, যেহেতু মন্দিরের ওপরে উঠছি। তো আস্তে আস্তে উঠতে উঠতে মা বলছে আমার একটু শরীরটা খারাপ লাগছে, একেতে মায়ের হাই প্রেশার, প্লাস এতটা রোদ্দুর রয়েছে, আর হালকা একটু স্ন্যাক্স খাওয়াতে সম্ভবত অ্যাসিডিটির কারণে এরকম হয়েছিল। তো আমি আর মা খুব তাড়াতাড়ি ঘুরে চলে এসেছিলাম। আমার হাজবেন্ড বা আমার ভাইয়েরাও বলছে ওরে বাপরে এত রোদ ঘুরবো না, ভয় পেয়ে গেছিলো। তো আমি আর মা মনের জোরে একদম টুকটুক করে ঘুরে টুরে এসেছি। তো খুব তাড়াতাড়ি ঘুরলাম। এখানে কিছু শায়িত বৌদ্ধ মন্দির রয়েছে, অনেক বৌদ্ধ মূর্তি রয়েছে, আর এছাড়াও অন্যান্য মূর্তিও রয়েছে। নিচে গণেশজির মূর্তিও দেখলাম, তুলসীবৃন্দাজির একটা স্পেশাল মূর্তি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, একদম অন্যরকম, যেটা আমরা আমাদের এখানে তো দেখতেই পাই না। তো এই জিনিস নিদর্শনগুলো সত্যি দেখতে পাওয়া ভালো। আর বেশিরভাগটা দেখলাম হাতে কাজ করা, ইলেকট্রিক যন্ত্রপাতি মানে বড় বড় পাথর কাটতে সেটুকুটা ইউজ করছে, আর যে ছোট ছোট সূক্ষ্ম কাজগুলো শিল্পীরা হাতে হাতুড়ি ছেনি দিয়ে কিন্তু কাজগুলো চালাচ্ছে। তো দেখে একদম
একদম মন ভরে গেল আজকের মতো এইটুকুই। তো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই ভালো লাগলে জানিও, আর অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকো। আর নতুন নতুন ভ্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটার সাথে থেকো, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, টাটা।